উপস্থিতি বাংলাদেশের রাজনীতিতে সেটি বিভিন্ন সময়ে মানে দলের যখন সংকটকালীন অবস্থায় তাকে দায়িত্ব দেওয়া হয় এবং বলা হয়ে থাকে যে গৃহবধূ থেকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতায় পরিণত হওয়া, দেশ পরিচালনা এবং বিশেষ করে সংকটময় মুহূর্তে আমরা যদি 1/11-এর কথা বলি বা স্বৈরাচার বিরোধী আন্দোলন 90-এর সেই সময় যদি বলি, আজকের দিনে তিনি কতটা অনুপ্রেরণার জায়গা? ধন্যবাদ আপনাকে। আজকে এমন একটি সময়ে এমন একটি পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আজকে আলোচনা করতে হচ্ছে। সময়টি আসলে আমাদের জন্য খুবই কি বলবো, একটি দুঃখ ভারাক্রান্ত একটি সময়। এরকম সময়ে সবচাইতে সুখের যে বিষয় সেটি হলো যে তিনি যে এদেশের আপামর মানুষের, গণতন্ত্রকামী মানুষের দল মত নির্বিশেষে প্রতিটি মানুষের তিনি যে আস্থার প্রতীক, তিনি যে গণতন্ত্রের যে আপসীন নেত্রী, এটি কিন্তু আজকে কাউকে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের যে জেনারেশনটা ডেভেলপ করছে, এই জেনারেশনের কাছে উনার অবস্থান, উনার অবস্থা এবং উনার যে জনপ্রিয়তা, এটি প্রমাণ করার জন্য ধরেন আজকের যেই পরিবেশ, যে একটা বেদনা বিধুর বা যে একটি সব দিকে একটি ভারাক্রান্ত একটি পরিবেশ, যথেষ্ট বাসা থেকে আসার আগে দেখেছি আমার যারা শিশু সন্তান তাদের ভিতরেও এই নিয়ে আকুতি দেখেছি। তো এই জায়গাগুলো আসলে একদিনে তৈরি হয়নি, তার কারণ যে ওনার যে একটা আপসীন যে একটা নেতৃত্ব, যেটি আমরা 1990 সালে স্বৈর শাসকের বিরুদ্ধে যে আন্দোলনে আমরা প্রত্যক্ষ করেছি, সেটি একজন গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়ে একদম রাস্তায় লড়াকু নেত্রীর ভূমিকায় অবতীর্ণ হওয়া। এবং বলতে পারেন যে 1990 সালের যেই ছাত্র গণ আন্দোলন, যে গণ অভ্যুত্থান, এর কিন্তু মূল ভাগেই কিন্তু বিএনপি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার হলো প্রত্যক্ষ নেতৃত্বে তখনকার ডাকসু এবং আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল এবং সমগ্র ছাত্র সমাজ। যদিও এই আন্দোলনের কোনো ক্রেডিট এখানে কেউ এককভাবে নিবে না, কখনোই, আমরাও নিব না, বাট শুধু উনার ভূমিকাকে বলার জন্য বলছি যে উনি এতটা দায়িত্ব নিয়ে এই আন্দোলনটাকে উনি সফল করেছেন। 1990-এর পরে যখন সকলেই মনে করেছিল যে 91 সালে যে নির্বাচনটি হতে যাচ্ছে, সেই নির্বাচনে নিশ্চয়ই তখন আওয়ামী লীগ খুবই শক্তিশালী বৃহৎ দল ছিল, সকলেই ভেবেছিল যে আওয়ামী লীগ নিশ্চয়ই এখানে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। শুধু উনার নেতৃত্ব, উনার প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, এর উপরে ভর করেই কিন্তু বিএনপি সেই নির্বাচনে মানুষ যতটা ভাবেনি তার চাইতে অনেকটা ইয়ের জায়গাতে চলে গেল বিএনপি, এবং বিএনপি সরকার গঠন করলো, যেটি কিন্তু খুবই কেউ আমরা ওই সময় হয়তো ভাবেনি, কেউ খুব প্রত্যাশিত ছিল না, খুব একটা প্রত্যাশিত হয়তো ছিল না। তো তারপরে বিএনপি সরকার গঠন করে ফেললো। এরপরে 91 থেকে 96 সালে উনার যেই প্রথম যে সরকারের যে সময়কালটা, এই সময়কালে যে একটা সুশাসন, যে একটা মানুষের মধ্যে একটা আস্থা, গণতন্ত্রের যে একটা উত্তরণ, এই জায়গাতে উনার যে একটা ভালো একটা বলিষ্ঠ নেতৃত্ব, এটি কিন্তু তখনই উনি একটি ষড়যন্ত্রের মার্কিংয়ে পড়ে গেলেন। বিশেষ করে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র, তাদেরও একটা এখানে ক্যালকুলেশন ছিল যে 91 নির্বাচনে নিশ্চয়ই আওয়ামী লীগ জয়ী হবে। সেটি যখন হলো না, তখন এরপর থেকে শুরু হয়ে গেল যে এই স্বাভাবিক প্রক্রিয়ায় এই ক্ষমতা হস্তান্তর করার আগে আরও কোনো একটা আন্দোলন এখানে দানা বাঁধানো যায় কিনা। এইটারই ধারাবাহিকতায় আসলো তত্ত্বাবধায়ক সরকারের একটি ইস্যু। সেই ইস্যুটি দানা বাঁধতে বাঁধতে এমন একটা পর্যায়ে চলে গেল যে সরকারকে বোধহয় টেনে হিসড়ে ক্ষমতা থেকে নামিয়ে ফেলা সম্ভব হবে। সেটিও কিন্তু সম্ভব হয়নি শুধুমাত্র ওনার দৃঢ়চেতা নেতৃত্বের কারণে। এবং শেষ পর্যন্ত উনি একটি নির্বাচন অনুষ্ঠান করে এই তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক একটি রূপের দিকে নিয়ে, যে গণতন্ত্রটি ওই আন্দোলনের কারণে মুখ থুবড়ে পড়ার কথা ছিল এবং সেখান থেকে বাই প্রোডাক্ট অনেক কিছু আসতে পারত, কিন্তু সেই সুযোগটি তিনি দেননি। তিনি নেতৃত্ব দিয়ে এই আপনার তত্ত্বাবধায়কের বিলটি পাশ করে সাথে সাথে উনি ক্ষমতা ছেড়ে দিলেন এবং তত্ত্বাবধায়ক সরকার গঠিত হলো, যার অধীনে নির্বাচনে বিএনপি সরকারে আসতে না পারলেও দেশের সংকটকালীন অবস্থায় উনি যথেষ্ট ত্যাগের যে উদাহরণ পালন করে, ত্যাগের দৃষ্টান্ত কিন্তু সেটি করেছে। এবং সেই ধারাবাহিকতায় বাংলাদেশের গণতন্ত্রটাই মূলত 2001-এর নির্বাচন পর্যন্ত একটি সুষ্ঠু গণতন্ত্রের ট্রেনে বাংলাদেশ ছিল। যে 2001-এর পরে আবার যখন
যখন 111 আসলো, এইখানে আপনি খেয়াল করে দেখবেন শুরু হয়ে গেল -2 ফর্মুলা। 111 এটাও তো একটা বাংলাদেশে একটি গভীর ষড়যন্ত্রের একটি ফসল। তো এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যখন এটিকে কার্যকর ভূমিকার দিকে নিয়ে যাচ্ছিল, তখনকার জান্তা সরকার আমাদের প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্রে বা তাদের ইন্ধনে, তো সেইখানে শুরু হয়ে গেল -2 ফর্মুলা। যদি উনি এই -2 ফর্মুলা উনি যদি এতে যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনার মতো উনাকেও দেশ থেকে চলে যেতে হতো বা উনি দেশ থেকে চলে যেতেন। মাটি আঁকড়ে থাকার, কিন্তু উনি এটি কখনো যাবেন না। উনি, উনার সন্তান তারেক রহমান, ওনাদেরকে যথেষ্ট এই সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু দুজনেই বলেছেন যে বাংলাদেশ আমাদের শেষ ঠিকানা, আমরা এই দেশ, আমার দেশের মানুষ, আমার দলের নেতৃবৃন্দ কাউকে ছেড়ে এই দেশ ছেড়ে যাব না, এই দেশই আমার শেষ ঠিকানা। একদমই তাই। আমরা তো যার কারণে -2 ফর্মুলা কিন্তু কার্যত আর এটি টিকে নাই। ফলে বাংলাদেশকে আবারও পাতানো গণতন্ত্র হলেও 2008-এ একটি নির্বাচন দিয়ে এটাকে আবার উত্তরণ ঘটানোর চেষ্টা করতে হয়েছে। যদিও তারপরে স্বৈরশাসক, এখানেও ওনার ভূমিকা 2008 থেকে 2024 পর্যন্ত যে বলিষ্ঠ নেতৃত্ব, তারই ফসল আজকের আবার গণতন্ত্র। ভাই, নিশ্চয়ই আপনার কাছে আসবো। দর্শক, আপনাদের যেমনটি জানিয়েছিলাম, এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, তিনি ইতিমধ্যে আমাদের স্টুডিওতে এসেছেন। আপনাকে স্বাগত জানাই নাভিদ নওরোজ। এবং আমরা আলোচনা করছিলাম রাজনীতির নানা ইস্যু নিয়েই হয়তো আমরা আলোচনা এগোবো, কিন্তু বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা এবং সেটি নিয়ে আমি যে প্রশ্নটি করেছিলাম মাহবুব ভাইকে, সেটি হলো যে বর্তমান যদি বাস্তবতা এবং ইতিহাসের, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের জায়গা থেকে যদি বলা যায়, উনার দায়িত্ব নেওয়া, বিএনপির দায়িত্ব নেওয়া, তারপরে 90-এর গণঅভ্যুত্থান, 2008-এর যে 111-এর যে ঘটনা, এবং সব ক্ষেত্রেই যেটি বলা হয় আপোষহীন, এই অভিধা কিন্তু তাকে বারবার দেওয়া হয়। এবং তিনি দেশ না ছাড়ার ক্ষেত্রে যে আপোষহীন ছিলেন সব ক্ষেত্রেই, এবং মানুষের দাবি আদায়, সেটি নতুন প্রজন্মের আপনারা যারা রাজনীতি করছেন অনুপ্রেরণা হিসেবে কতটা দেখেন, কিভাবে দেখেন? জি, বেগম খালেদা জিয়া আসলে আমরা নতুন প্রজন্মের যারা রাজনীতি করছে আমাদের সকলের জন্য এক অনেক বড় অনুপ্রেরণা। কারণ এটি আমরা বারবার, যখন আমরা তো রাজনীতিতে আগে ছিলাম না, কিন্তু আমরা যখন এসেছি বা যখন আমাদের বলার সুযোগ হয়েছে, আমরা কিন্তু সকলেই এই কথাটি স্বীকার করছি। এবং আমরা এটিও মনে করতাম যে দল মত নির্বিশেষে তিনি যেন যতদিন বেঁচে থাকবেন বাংলাদেশের একজন গার্ডিয়ান হিসেবে যেন থেকে যান। এটি কিন্তু আমরা বারবার আমাদের যখনই কথা বলার সুযোগ এসেছে আমরা বলছি। এবং কিছু কথা উল্লেখ না করলেই নয়, যেমন গত গণঅভ্যুত্থানের পর যখন নাহিদ ইসলামদের সাথে তার প্রথম দেখা হলো, তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে তোমরা যেটি শুরু করেছো সেটিতে একদম অবিচল থাকবে এবং তোমরা এটি চালিয়ে যাও। তিনি ধন্যবাদ দিয়ে কথা বলেছিলেন। তো তিনি কিন্তু মানে এমন না যে কখনো বলেছেন যে ঠিক আছে তোমরা করেছো, ধন্যবাদ, এবার বিএনপির সাথে চলে আসো। এই মানে উনি কিন্তু ওনার জায়গাটা কখনোই মানে আপোষহীন তো আসলে এমনি এমনি বলা হয় না, একদমই। তো উনি কিন্তু সকলের জন্য একটা অনুপ্রেরণা। যেমন আজকে তাসনিম জারাও বললেন, মিডিয়াতে বলেছিলেন যে তিনি তাকে বলেছিলেন বেগম জিয়া যে তুমি দেশে চলে আসো, দেশের মানুষের জন্য কাজ করো। তো উনি কিন্তু জানতেন যে কাকে আসলে কিভাবে কাজে লাগানো যায় বা কোন কথাটা বলে মানুষ অনুপ্রাণিত হয়। এবং আমার পারিবারিকভাবেও আসলে বেগম জিয়ার সাথে মানে আমার বাবা মার খুবই ভালো সম্পর্ক ছিল। আমার বাবা মা দুইজনই বিএনপি করতেন। আমার বাবা তো তিনি যখন দলের দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব মারা যাওয়ার পরে, আমার বাবা তার সাথে সারা দেশ চষে বেরিয়েছেন এবং বিএনপিকে পুনর্জাগরণ করার ক্ষেত্রে যে ভূমিকা তিনি ছিলেন। আমার মা কুমিল্লা ওমেন্স কলেজের ভিপি ছিলেন, তার অভিষেক অনুষ্ঠানে বেগম জি এসেছিলেন। তো পারিবারিকভাবে কিন্তু আমি অন্তত জন্মের পর থেকে ওনার গল্প শুনে বড় হয়েছি। এবং সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ করে আমরা যদি বলি যে বিতর্ক মাধ্যমে যে অনেক নেতৃত্ব উঠে আনা বা নতুন করি, সেটিও বন্ধ হয়েছিল, পরবর্তীতে আবার চালু হয়েছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে, অর্থাৎ শিক্ষা ক্ষেত্রে, যেহেতু আপনারা ছাত্র রাজনীতির মাধ্যমে আপনাদের রাজনীতিতে আগমন, সেটির ক্ষেত্রেও তার একটা বড় অবদান ছিল, যেটি আমরা বিভিন্ন সময় দেখেছি যে ইয়াং জেনারেশনকে বিপথে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা এবং সংস্কৃতির যে এক ধরনের অনুপস্থিতি, সেটি কিন্তু তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। আপনি একমত কিনা? একদমই একমত। এবং তিনি তো আসলে খুব বেশি পড়াশোনা করার সুযোগ পাননি, কারণ তিনি একদম বাংলাদেশের একদম সাধারণ একটি আমরা বলছিলাম যে গৃহবধূ থেকে আসলে তিনি কিন্তু শিক্ষার গুরুত্বটা বুঝতেন এবং যারা শিক্ষিত তাদেরকে তিনি সম্মান করতেন। যেমন আহমদ সফার একটা গল্প কিন্তু আছে। তিনি আহমদ সফাকে বলেছিলেন যে আপনারা না আসলে তো হবে না। আহমদ সফা তার পিএস কে ফোন করেছিলেন, পিএস হচ্ছে আহমদ সফাকে চিনতে পারেননি। পরবর্তী যখন তার সাথে কথা হয় তখন আহমদ সফা বিরক্ত প্রকাশ করেছিলেন যে আপনার পিএস তো আমাকে চিনলেনই না, কাদেরকে রাখেন তাহলে দায়িত্বে। তখন কিন্তু তিনি এই উত্তরটা দিয়েছিলেন যে আপনারা তো আসেন না, তো মানে কাদেরকে তাহলে শিক্ষিত মানুষ আমি কই পাবো? তার মানে মূল্যায়ন এবং শ্রদ্ধাবোধের জায়গা ওনার মানে সেটি তো কখনোই কোনো কমতি ছিল। এবং আমাদের তরুণ প্রজন্মের জন্য তিনি সবসময় এক বড় অনুপ্রেরণা। আমরা তার সুস্বাস্থ্য কামনা করি এবং বিশ্বাস করি যে বাংলাদেশ আগামীতে যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, তিনি যতদিন বেঁচে থাকবেন তিনি আমাদের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। একদমই তাই। আমরা এবারে একটুখানি রাজনীতির আলোচনায় আসতে চাই। মাহবুব রহমান ডাবলু, আপনার কাছ থেকে আসি।
সেটি হলো যে গণভোটের যে বিষয়টি এখন আসলো, সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং 4টি প্রশ্নের বিষয়ে এখন একটি প্রশ্নের জায়গায় আসা গেল। এখন আমার প্রশ্ন যে এরকম কথা আছে, আপনি যদি ঢাকা শহর বা দেশের নির্বাচন নিয়ে রাজনৈতিক নেতাদের যদি মুভমেন্টের জায়গায় দেখেন, তাহলে গণভোটটা তো খুব গুরুত্বপূর্ণ এবং এটি তো নতুন একটা ইন্ট্রোডিউস হলো। সেই জায়গায় মানে বিএনপি গণভোটের বিষয়ে কতটা সিরিয়াস, এবং গণভোটের সাথে কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন ওতপ্রোতভাবে জড়িত। আপনি কি মনে করেন যে মানুষের মতামত এই গণভোটের মাধ্যমে মানুষের অংশগ্রহণ কীরকম হবে, প্রথম কথা, 2 নির্বাচন একই সাথে, এবং এর মাধ্যমে আসলে সামনের দিকে সংবিধানের যে সংস্কারের জায়গা বা একনায়কতান্ত্রিক বা স্বৈরাচারী শাসন না ফেরার কারণে যে ঐক্যমত্য, সেটি কতটা প্রতিষ্ঠিত হবে সামনের দিকে? আসলে স্বৈরতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনরাবৃত্তি ঘটবে এই স্বপ্ন বা দিবা স্বপ্ন যারা দেখছে, আমি মনে করি এটি কোনোদিনই সফল হবে না যদি বর্তমান যে গণতন্ত্রের নতুন ধারা বাংলাদেশে শুরু হতে যাচ্ছে, যেখানে গুণগত পরিবর্তন এবং আপনার মেধার বিকাশ এর বাইরে বাংলাদেশের আগামী নেতৃত্ব চিন্তা করাটা একটু কঠিন হয়ে যাবে। তো আপনি যদি একটু দেখেন যে আমরা বিএনপি সবচেয়ে বড় দল, সবচেয়ে বড় দায়িত্বই এখন বিএনপির। তো বিএনপি যে জুলাই সনদের মধ্যে যে সংস্কারগুলোর দাবি করা হয়েছে, এই সংস্কারগুলোকে বিএনপি তো অস্বীকার করেনি এবং বিএনপি এই সংস্কারগুলোকে একটি ইয়েতে এনে, একটি প্রাতিষ্ঠানিক অবস্থায় এনে এটা সংস্কার করতে নিজেরাই আগ্রহী, যার কারণে আমাদের দলের যে 31 দফা, আপনি 31 দফাতে দেখবেন যে এর কোনো সংস্কারই 31 দফা সংস্কারের ভিতরে নাই এমন কোনো ইস্যু আপনি খুঁজে পাবেন না। সেটি হতে পারে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য, হতে পারে সংবিধান সংস্কার, হতে পারে আইন সংস্কার, হতে পারে মিডিয়ার স্বাধীনতা, সবগুলোই দেখবেন আপনি যে 31 দফার মধ্যে আমাদের এগুলো ক্যাটেগরিক্যালি সব বলা আছে। এখন এখানে যে বিষয়টি হলো যে ঐক্যমত্যের যে জনাব মাহবুব রহমান, এই জায়গা থেকে আমি প্রশ্নটা করি, মানে বিএনপি বরাবরই এই কথাটা আপনি যেটি বলছেন যে বিএনপির যে 31 দফা সেটি অনেক আগে দেয়া এবং তার প্রতিফলন আসলে এই যে কি বলা যায় ঐক্যমত্য কমিশনের যে দীর্ঘ আলোচনা এবং তার মধ্যে যে জায়গায় আসলে সবাই মিলে একমত হলো, আপনারা বরাবরই বলবার চেষ্টা করছিলেন সেটি 31 দফার মধ্যে আছে। এখন যদি ধরেন গণভোটে হ্যাঁ বা না, আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ জয়যুক্ত হবে, সেটি আপনারা মনে করছেন, এমন আলোচনাও তো আছে যদি হ্যাঁ জয়যুক্ত না হয়, তাহলে এই যে প্রয়োজনীয় সংস্কার সেটি কিভাবে বাস্তবায়িত হবে? মানুষকে আবারও আস্থাহীনতার জায়গায় যাবে কিনা? হাইপোথেটিক্যাল আমি প্রশ্ন না, আসলে এটা তো আমরা সারাদিনই আলোচনা শেষ হবে না, কখনোই সারাক্ষণ চলতেই থাকবে। রাইট। তো আমি ওই জায়গাতে তো যাচ্ছি যে আপনি এই রিস্কটা কেন দেখছেন যে যদি এখানে হ্যাঁ জয়যুক্ত না হয়, যদি না ভোট যদি জয়যুক্ত হয়, তাহলে সেই ক্ষেত্রে এই রিস্কটা কেন দেখছেন যে সংস্কার হবে না? আমরা তো সংস্কার করার জন্য একটা প্রতিশ্রুতির দলিল দিয়ে দিয়েছি জাতির সামনে, একটি অঙ্গীকার করেছি। তার মধ্যে আপনি যেই অঙ্গীকার করা আছে সেই অঙ্গীকার থেকে তো বিএনপি সরবে না একচুলো, সেটা বিএনপি যথাযথ বাস্তবায়ন করবে, যা জুলাই সনদের সাথে বলতে পারেন। বিশেষ করে সংবিধান সংস্কারের ক্ষেত্রে তার কিছু নোট অফ ডিসেন্ট ছিল, পরবর্তীকালে ঘোষণার যে আদেশ, নোট অফ ডিসেন্ট তো আপনি এটি আগামীতেও আলোচনায় থাকবে, এটা তো উধাও হয়ে গেল, বিষয়টা তো এমন নয়। কারণ নোট অফ ডিসেন্ট বিএনপি যদি আগামীতে সরকার পরিচালনার দায়িত্ব জনগণ দেয়, তো অবশ্যই বিএনপি সেই নোট অফ ডিসেন্ট গুলোকে অবশ্যই আমলে তখন বাস্তবায়নের আদেশে কিন্তু সেটি উল্লেখ করা নাই, মানে সেটি আর পরবর্তীকালে না, এখানে কিছু তো ধূম্রজাল আছে, এখানে তো পরিষ্কার না বিষয়গুলো। আমরা এখন যে কোনোভাবে বিষয়টা কি শেষ করা দরকার, এখন এটা নিয়ে যদি বিতর্ক চলতে থাকে, এই বিতর্কের কোনো শেষ নাই। মাহবুব ভাই, আপনি খেয়াল করেছেন কিনা যে বিএনপির খুব উচ্চ পর্যায়ের নেতা, গণমাধ্যমে এরকম খবর আছে, বিএনপির সেটি আসলে স্ট্যান্ড কিনা আমি ঠিক জানি না, আপনি নিশ্চয়ই বলবেন, যে অনেকে এমন কথাও বলেছে যে কোথাও রাজনৈতিক জনসভায় যে না ভোট দেওয়ার পক্ষে বিএনপি এক ধরনের প্রচারণা চালাতে পারে, এমন কথাও কিন্তু আছে। এটি বিএনপির স্ট্যান্ড নিশ্চয়ই নয়, আপনি যদি বলেন। না, আসলে আমরা যেটা দেখি যে আপনার বিভিন্ন সভা সমাবেশে অনেক ধরনেরই কথাবার্তা আসে, বাট আমি বিশ্বাস করি সেটি হলো যে আপনাকে দেখতে হবে যে জুলাই সনদে যেই বিষয়গুলোকে এখানে প্রাধান্য দেওয়া হয়েছে, আমাদের যে আমাদের 31 দফার যে ঘোষণা, আমরা সেই প্রাধান্যটাকেই বিবেচনায় রেখেছি। তো সুতরাং এখানে কোনো শুভঙ্করের ফাঁকি হওয়ার মতন তো কোনো অবস্থা নেই এখানে। এখন এখানে ধরেন যে কাজের যে ধরনটা, যে প্রয়োগের যে মাত্রাটা, তার মধ্যে হয়তো দেখা যাবে যে আমাদের প্রয়োগের মাত্রাটা এর চাইতে আরও বেশি কনস্ট্রাকটিভ হবে, অথবা কোথাও হয়তো একটু 19-20 হবে। কিন্তু এমন না যে আমরা সংবিধান সংস্কারে সংসদে যারা থাকবেন সকলের মতের বাইরে গিয়ে সংসদ এটা হবে, এমন তো নয়। নিশ্চয়ই এখানে তার যে নিয়ম আছে, যে তান্ত্রিকতা আছে, তার ভিতর দিয়ে হবে। তবে এখন না ভোট জয়যুক্ত হওয়ার হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়া, এই প্রশ্নের উত্তর তো এখন দেওয়ার সময় আসে, এটি আরো পরে
পরের নাভিদ বিষয়। নওরোজ শাহ। তবে আর আমরা এরকম কোনো ক্যাম্পেইন করছি বা করব এরকমও কোনো সিদ্ধান্ত তো কোথাও দেখি না। আমরা কেন ভাবছি? আমি গণমাধ্যমের খবর অনুসারে বললাম, নাভিদ নওরোজ শাহ, আপনার কি মনে হয় কিনা যে গণভোটের পক্ষে আপনি যদি এখন সারা দেশব্যাপী বলেন আপনাদের নেতাকর্মী, মানে এটা তো খুব গুরুত্বপূর্ণ একটা ইনক্লুশন এবং সেটি আসলে জনগণকে জানানো খুব জরুরি। মানে জনগণের অভিপ্রায় আপনারা যদি বলেন, তাহলে জনগণের অভিপ্রায় প্রতিফলিত করবার জন্য এই গণভোটটা খুব গুরুত্বপূর্ণ। সেটি 4টি প্রশ্ন এবং লাস্টের ক্লজে যেটি আছে যে অপরাপর যে সংস্কারগুলো, সেগুলো ইশতেহারের ভিত্তিতে আলোচনার মাধ্যমে হবে। আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। মানে জনগণের কাছে জনগণের অভিপ্রায় যদি আপনি প্রতিফলিত করতে চান, সেই ক্যাম্পেইন আপনি দেখেন কোনো মানে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে? আপনি যদি আমাদের ক্যাম্পেইনের কথা বলেন, আমরা তো বিগত 1 বছর ধরে নির্বাচন কেন্দ্রিক রাজনীতিটা আসলে আমরা করিনি, বা আমাদের রাজনৈতিক দল আত্মপ্রকাশ হচ্ছে ফেব্রুয়ারি 28 তারিখ। তারপর থেকেও দেখবেন যে আমরা কিন্তু নির্বাচন কেন্দ্রিক কথাবার্তা না বলে আমরা সারা দেশে আমাদের উঠান বৈঠক থেকে শুরু করে সভা সমাবেশ কর্মসূচি সবখানে একটা কথাই ছিল, রাষ্ট্র সংস্কার। যে আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই এবং রাষ্ট্র সংস্কার চাই। তো আমরা কিন্তু এটি নিয়ে আমাদের দিক থেকে ক্যাম্পেইনটা আমরা চালিয়ে যাচ্ছি। কিন্তু দুঃখজনক হলো আমরা বিএনপি বলি বা জামায়াত বলি বা অন্যান্য রাজনৈতিক দল বলি, তারা কিন্তু হয়তো সংস্কার কমিশনের আলাপে এসে সংস্কারের আলাপটা করেছে, কিন্তু জনগণের সামনে কিন্তু এই আলাপটা খুব বেশি একটা নেয়নি। তারা তাদের মতো করে নির্বাচন কেন্দ্রিক আলোচনাটাই চালিয়ে গেছে, বা সেই কেন্দ্রিক কর্মসূচি ছিল। তো সেখানে অবশ্যই একটা ঘাটতি কিন্তু অবশ্যই ছিল। এবং আরো যদি আমরা দেখতে পাই, আজকে আমি দেখলাম যে সাংবাদিক সোহরাব হোসেন, উনিও একটা সম্পাদকীয় লিখেছিলেন যে বিএনপি উদাসীন, তাহলে জনগণ আসলে কতটুকু মানে গণভোট নিয়ে জানবে বা গণভোটে মানে কতটুকু আগ্রহ বোধ করবে। তো এটি তো একটা বড় চিন্তার বিষয় অবশ্যই। কারণ আপনি যদি সংস্কার কমিশনে যে ঐকমত্য কমিশনে যে দলগুলো ছিল সেটির কথা বলেন, সেখানে কিন্তু ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল মানে এই সংস্কার প্রস্তাবনাগুলো নিয়ে। বলতে পারেন যে বিএনপির নোট অফ ডিসেন্টের কারণেই কিন্তু বিষয়টাকে তাহলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় সেটি নিয়ে যাচাই বাছাই চিন্তা ভাবনা করতে করতে আস্তে আস্তে আমরা গণভোটের দিকে আসলাম। না হলে কিন্তু এটি ওইখানেই সলভ হতে পারতো। এবং জনগণের অভিপ্রায় তো আমরা মনে করি জনগণ জানিয়ে দিয়েছে, জনগণ তো ডিটেইলসে যাবে না, জনগণ অভিপ্রায় জানিয়েছে যে তারা রাষ্ট্র সংস্কার চায়। তারা হাসিনার বিরুদ্ধে যেমন জুলাইতে নেমেছিল, আপনি দেয়াল লিখন দেখবেন, গ্রাফিটি দেখবেন, কথাবার্তা দেখবেন, সবখানে কিন্তু তারা রাষ্ট্র সংস্কারের কথাটা বারবার উল্লেখ করেছে। সুতরাং জনগণের অভিপ্রায় কিন্তু পরিষ্কার। এখন এটি কিভাবে হতে পারে, জনগণের প্রতিনিধি হিসেবে রাজনৈতিক দলগুলো আলোচনায় বসেছিল, যা বিগত 1 বছর ধরে আমরা দেখলাম। তো যেহেতু সেখানে একদম ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি, এবং বিএনপি কিন্তু ওইখানে কিন্তু আপনি মানে বিএনপি তো মাইনরিটি, বিএনপি একটি দল হিসেবে কথা বলছে, দলের সংখ্যা এত মাইনরিটি, কিন্তু আমরা মানে বিএনপি পোর্ট্রে করছে বা সরকারও বিএনপিকে ওইভাবে গ্রাহ্য করছে যে বিএনপি একটি সব বড় রাজনৈতিক দল, জনগণ হয়তো তাদের সমর্থনে আছে। তো সেই নোট অফ ডিসেন্টকে সলভ করার জন্যই কিন্তু আস্তে আস্তে গণভোটের দিকে আলাপটা আসলো। সুতরাং আমি মনে করি যে এখানে তো ফাইনালি থাকলো না, সেটাই বলছি। তো এখন গণভোটে তাহলে না ক্যাম্পেইন যদি কেউ করে, আমার মনে হয় এত বড় আত্মঘাতী সিদ্ধান্ত আসলে বিএনপিও নেবে। সেটি তো মাহবুর রহমান বললেন। জি না, উনি কিন্তু প্রকাশ করেনি যে তাদের নির্বাচনের স্ট্র্যাটেজিটা কি হবে। কিন্তু আমার মনে হয় যে সবাই তো কম বেশি আমরা সংস্কারের পক্ষে আছে, হয়তো পথটা ভিন্ন হতে পারে, চিন্তাটা ভিন্ন হতে পারে, কিন্তু গণভোটের না ক্যাম্পেইনের আমার মনে হয় না যে আত্মঘাতী সিদ্ধান্ত কোনো রাজনৈতিক দলই নেবে, বরং সবাই হ্যার পক্ষে থাকবে। কেউ উদাসীনতা দেখাতে পারে, কেউ কেউ এটা নিয়ে নীরব থাকতে পারে, কিন্তু আমার মনে হয় যে সমগ্র দেশব্যাপী আমরা হ্যার পক্ষে। এবং যদি আপনি নোট অফ ডিসেন্টের কথা বলেন, সেখানে শুধুমাত্র বিএনপি তা তো না, জামাত ইসলামের নোট অফ ডিসেন্ট আছে, অন্যান্য দলেরও আছে। মানে সেগুলো আসলে ফাইনালি যে আমলে নেওয়া হলো না, সেটির একটা প্রভাব পড়তে পারে কিনা, মানে সেই আশঙ্কা তো থেকে যায়। না, আশঙ্কা অবশ্যই থেকে যায়, কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যখন সংসদে আসবেন সেগুলো নিয়ে তো আবারও আলাপ করার একটা সুযোগ আসবে। এবং গণভোটের যে প্রশ্নগুলো মানে নির্ধারণ করা হচ্ছে একদম খুব ডিটেইলে তো জানে, খুব বেসিক মানে মূল যে 4টা, ওরকম সরকার ঠিক করে দিয়েছে আমরা 4টা প্রশ্নের উপর করব, 4টা হলে আমরা একটা প্রশ্ন করে হ্যাঁ বা না। বিএনপি বরাবরই যেটা বলছে যে তাদের ইশতেহারের মধ্যে বিষয়গুলো আছে। জি, তাহলে ইশতেহারের একটা ক্লজ যেহেতু যুক্তই আছে, তাহলে সেটি করা যেত কিনা, যদিও এই আলোচনা এখন আসলে খুব না, এটা তো তাহলে মানে ওই ঐকমত্য কমিশনে এটা সলভ করা উচিত ছিল, তাহলে আর এই আলোচনাতে আসার দরকার ছিল। কিন্তু যদি ভাইও যেটি বললেন, যদি নাও কোনো কারণে দুঃখজনকভাবে নাও বিজয়ী হয়, তারপরে তো বিএনপি যেহেতু জনগণের কাছে কমিট করেছে বা অন্যান্য দলও যেহেতু কমিট করেছে, আমার মধ্যে সবাই সংস্কারের বিষয়ে আশা করি পজিটিভ থাকবে বলে আমরা মনে করি। এখন যদি আমরা বলি যে ধরেন আপনি যদি নির্বাচন কমিশনের প্রস্তুতির জায়গা থেকে দেখেন, সেটি হলো যে ফেব্রুয়ারি যদি প্রথমার্ধে নির্বাচন হয়, তাহলে তফসিল হয়তো ডিসেম্বরেই হবে। সেই জায়গা থেকে আপনি মক ভোটিং শুরু হয়েছে যদিও, কিন্তু এবারের ভোটারের সংখ্যা কিন্তু অন্যান্য যে কোনো বারের তুলনায় বেশি, এবং এবারে কিন্তু প্রবাসী ভোটাররাও অন্তর্ভুক্ত হয়েছেন, সে খবর আজকের গণমাধ্যমে আছে। সব মিলে প্রস্তুতি আপনার কিরকম মনে হয়? মানে নির্বাচন নিয়ে এখনো কিছু কিছু রাজনৈতিক দল মানে নির্বাচন হবে কি হবে না, মানে এটি কি এখনো কোনো ধোঁয়াশার জায়গা আছে না আপনার কাছে মনে হয় যে কোনো
না, আমরা বিশেষ করে যে নির্বাচন হবে, আমার কাছে কোনো ধোঁয়াশা বা আমাদের কাছে কোনো ধোঁয়াশা মনে হচ্ছে না। নির্বাচন হয়ে যাবে, কিন্তু প্রস্তুতিতে অনেক ঘাটতি রয়েছে। এটি নিয়ে কিন্তু আমরা বারবারই আমাদের কনসার্নটা রেজ করেছি। এবং এক হচ্ছে যে ভোটার লিস্ট নিয়ে এখনো পরিপূর্ণভাবে কাজ শেষ হয়নি এবং সবকিছু অনেক ডিলে হচ্ছে, এবং আগামী ঠিক 2 মাস বা 2.5 মাসের মধ্যে কিভাবে এটি শেষ হবে এটা আমাদেরও বোধগম্য না। কিন্তু যেহেতু এখন রাজনৈতিক দলগুলো যদি মানে সহযোগিতা করে একে অপরকে এবং সরকারকে সহযোগিতা করে, তাহলে নির্বাচন আয়োজন নিয়ে আমি কোনো ধোঁয়াশা আসলে দেখি না। কিন্তু নির্বাচন কমিশনকে অনেক প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং সরকারকে অনেক প্রোঅ্যাক্টিভলি কাজ করতে হবে আগামী 2 আমরা একটু মাহবুব রহমান ডাবলু আপনার কাছে আসি এবং আরেক একটুখানি বেগম জিয়ার যে শারীরিক অবস্থা এবং এই মুহূর্তে দেশ এবং জাতির যে সংকটময় মনস্থিতি, আপনারা দুজনই বলছিলেন যে এই মুহূর্তে তিনি অনুপ্রেরণা এবং তার থাকাটা খুব জরুরি। এবং এই মুহূর্তে তার পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি একটি পোস্ট দিয়েছেন, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এবং এই জায়গায় মানে তার যে মানে এরকম একটা আলোচনা আছে যে তার এই মুহূর্তে দেশে থাকা, মায়ের পাশে থাকা খুব গুরুত্বপূর্ণ এবং এই নিশ্চয়ই তিনি আসবেন। এ বিষয়ে আপনার তথ্য থাকলে বলবেন, মানে এটির কোনো প্রভাব আছে কিনা রাজনীতিতে, মানে তিনি যে এখনো এলেন না এবং তিনি নিশ্চয়ই আসবেন যদি কোনো স্পেসিফিক তথ্য থাকে, এবং বিএনপির রাজনীতিতে এর কোনো প্রভাব আছে কিনা? ধন্যবাদ। আমি খুব পরিষ্কার না করে বললেও আপনি হয়তো নিশ্চয়ই উত্তর। আসলে আপনি আজকের কয়েকটি খবর দেখবেন, সেখানে কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উনার যে শারীরিক যে সর্বশেষ অবস্থা সেটি কিন্তু উনার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে তিনি কিন্তু মেডিকেল বোর্ডের সদস্য এবং মেডিকেল বোর্ডে তিনি লন্ডনের যে পার্ট, বাংলাদেশের যে পার্ট, দুটো পার্টের সাথেই তিনি কিন্তু এখানটা সেতু বন্ধন হিসেবে তিনি কাজ করছেন। এমন খবরও আমরা দেখছি যে ম্যাডামের অবস্থা যদি একটু স্টেবল হয়, মুভ করানোর মতো, সেক্ষেত্রে ওনাকে লন্ডনে নিয়ে যাওয়ারও কিন্তু একটা বিরাট সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো কাজেই এখানে মানে অনেক কিছুই কিন্তু এই আশা এবং বিলম্ব হওয়া সবকিছুর সাথে কিন্তু অনেকগুলো ইস্যু জড়িত, তার সাথে কিন্তু ওনার স্বাস্থ্যের বিষয়টিও জড়িত। তো ওনাকে যদি লন্ডনে নিয়ে চিকিৎসা করতে হয় সেটিও হবে। তবে এখানে যেটি স্পেসিফিক যে প্রশ্নটি আপনি করেছেন, সন্তান হিসাবে, আমাদের দলের নেতা হিসাবে ওনার যেমন আকুতি আছে, আমাদের আকুতি আছে যে সন্তান মায়ের পাশে থাকবে, খুব স্বাভাবিক ব্যাপার এটি। তো এই স্বাভাবিক ব্যাপারটি কেন বিলম্বিত হচ্ছে, নিশ্চয়ই উনিও তো বলেছেন যে আমি প্রস্তুতি নিয়ে রাখছি, কিন্তু এখানে আমার একার হাতে সবকিছু নাই, এখানে অনেকগুলো ইস্যু এখানে জড়িত আছে। এবং আজকে যদি এই মুহূর্তেরও যদি আপনি গণমাধ্যমের একদম সর্বশেষ দেখেন, তাহলে সরকারের প্রেস উইং থেকে বলা হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে কোনো রকম আইনি বিধিনিষেধ নেই, এটি উল্লেখ করা হয়েছে এই মুহূর্তে। যদি আপনি আমি আপনার সাথে একমত। ব্যাপার হলো যে বাংলাদেশের প্রেক্ষাপটে ওনার জন্য এরকম কোনো সমস্যা নেই। এখন ওখানে ওনার দেশে ফেরার ব্যাপারে যে ওনার আরেক দেশ থেকে এখানে আসবেন তার যদি কোনো বিষয় থাকে, তারপরে সেখানে সিকিউরিটি কোনো যদি বিষয় থাকে, কারণ এই মুহূর্তে বাংলাদেশের গণতন্ত্রটা ধ্বংস করার জন্য যে কোনো একটা বড় ধরনের একটা দুর্ঘটনা যথেষ্ট। তো সেই বড় ধরনের দুর্ঘটনার কিন্তু মূল বিষয়টি এখন উনাকে নিয়ে আবর্তিত হচ্ছে, যেহেতু উনি সবচেয়ে বড় দলের নেতা এবং আগামীর গণতন্ত্রে ওনার যে ভূমিকা থাকবে সেটি অনস্বীকার্য বাংলাদেশকে একটি ধারায় নিয়ে যাওয়ার জন্য। তো সে জায়গাতে ওনার যে অবস্থান, সেই অবস্থানটা সবসময় খুবই ঝুঁকিপূর্ণ। তো এখন দিন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, এই সময় ওনার ঝুঁকির অবস্থানটা কতটুকু কোন পর্যায়ে আছে এবং সেটাকে মিটিগেট করার জন্য কি কি নিরাপত্তা বলয় বা নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে সরকার বা আরও অন্যান্য জায়গা থেকে এটাকে গ্রহণ করা হয়েছে, এইসব প্যারামিটারগুলোর পর্যালোচনা করেই তো ওনারা সিদ্ধান্ত নেবেন। তো আমার মনে হয় যে এই বিষয়টি নিয়ে আমরা যত বেশি কথা বলবো তত হয়তো এই বিষয়টি নিয়ে হয়তো ভিন্ন ব্যাখ্যা যাবে। এতটুকুই বলি যে মার পাশে সন্তানের থাকা খুবই জরুরি হিসেবে যেমন আমরা ভাবছি, নিশ্চয়ই তার চেয়ে তো আরও বেশি গভীরভাবে উনি এবং ওনার পরিবার এটি ভাবছেন। তো ঠিক উপযুক্ত সময়ে সব কিছুর সমন্বয় করেই উনি আসবেন ইনশাআল্লাহ, এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সব কিছুরই পরিবেশ পরিস্থিতি আমাদের পর্যবেক্ষণে রাখা উচিত। আর তারপরে যদি ইমিডিয়েটলি উনাকে যদি বাইরে যেতে, তান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, ফ্যাসিস্টের বিরুদ্ধে ঐক্য প্রতিষ্ঠিত হলো। আপনি যদি পরবর্তীকালে দেখেন, আমি খুব সিলিভাবে বলি যে এখন যদি নির্বাচনী প্রচারণার আঙ্গিকটা যদি আপনি দেখেন, ঢাকা শহরে আপনার চোখ নিশ্চয়ই পড়ে, বিলবোর্ডগুলো যদি দেখেন বা প্রচারণার যদি নেতা নেত্রীর আপনি ছবি যদি দেখেন, তাহলে আপনার মনে হয় কিনা যে সাধারণ মানুষ, আপনি বারবার যেটা আপনারা বলেন যে জনগণের অভিপ্রায়, মানে জনগণের আস্থা, জনগণের স্বপ্ন পূরণের যে প্রত্যাশা, সেটি কি ওই অবস্থায় আছে নাকি পরিবর্তন হয়েছে? এবং আপনাদের নেতারাও যারা নির্বাচনী মাঠে যাচ্ছেন, তাদেরও আপনার মনে হয় কিনা যে প্রচারণার ভঙ্গি একই রকম? মানে আপনারা বলছেন যে রাষ্ট্র সংস্কারই জনগণ চেয়েছিল, আমরা সেই পথেই আছি, আপনি প্রথমেই বলেছেন, সেটি কি মাঠে দেখা যায় আপনার মনে হয়?
প্রচারণার ভঙ্গির সাথে ধরেন আমরা যদি মানে পরিবর্তনটা তো দেখতে হবে, ভিজিবল একটা জায়গায় তো দেখতে হবে। না, এখন বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট তো একদম রাতারাতি বদলে যাবে না। আমাদের চাওয়া পাওয়াটা পরিবর্তন হতে পারে, বা আমাদের সামনের আশা আকাঙ্ক্ষার পরিবর্তন হতে পারে, বা অনেকে আমরা দেশ নিয়ে নিরাশাবাদী হয়ে পড়েছিলাম, তারা আশাবাদী, এটিতে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রচারণার ভঙ্গির সাথে আমার মনে হয় যে ছাত্র নেতৃত্ব এত বড় অভ্যুত্থান করলো, তারা যখন সরকারের পার্ট হলো, তাদের এলাকায় বরাদ্দের কথা নিয়ে গণমাধ্যমে খবর হয়েছে যে তার এলাকায় বিপুল পরিমাণ বরাদ্দ দেওয়া, মানে যেটি চলমান ছিল, আপনি মানে যদি খুব বাই হার্ট কথাটা বলেন, মানে পরিবর্তন কতটা হলো? না, কিছুটা পরিবর্তন দেখেছি, আর কিছুটা তো অবশ্যই ঘাটতি আছে। ওটাই বলছিলাম যে আপনি বলেছিলেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে একটি স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে, এটি নিয়ে কিন্তু আমার একটি প্রশ্ন আছে। কিন্তু কারণ আমি মনে করি না যে আমাদের এনসিপি বাদে বা এই যে গণঅভ্যুত্থানে যে তরুণ শক্তি আছে, আমরা কিন্তু সবসময় স্বৈরতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছি, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটাতে চাই। অন্যদিকে আমি কিন্তু প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোকে দেখিনি যে তারা ব্যবস্থার বিরুদ্ধে খুব একটা কথা বলেছে বা ব্যবস্থার গলদ নিয়ে খুব একটা কথা বলেছে। তারা কিন্তু বলতে চেয়েছে যে মানে এখানে তারা ব্যক্তি, মানে হাসিনা একজন স্বৈরাচার ছিলেন, হাসিনা ফ্যাসিবাদ ছিলেন, আওয়ামী লীগ দল হিসেবে খারাপ, সেগুলোর দিকে তারা মূলত বেশি ফোকাস করেছিল তাদের কথাবার্তায়, এখনো করছে। তারা বলতে যাচ্ছে যে একটি গণতান্ত্রিক দল ক্ষমতায় আসলে যাদের চিন্তা ভাবনা ভালো, তাহলে হয়তো দেশটা পাল্টে যাবে। কিন্তু আমরা বারবার বলতে চেয়েছি যে ব্যবস্থাটাতেও গলদ আছে, যেমন আওয়ামী লীগ এবং হাসিনাতে গলদ ছিল, ব্যবস্থাতেও গলদ আছে, সুতরাং ব্যবস্থা পরিবর্তন হতে হবে। সেইটিকে কিন্তু আমার মনে হয় যে অন্যান্য রাজনৈতিক দলের একটু আলোকপাত করা উচিত তাদের প্রচারণার ক্ষেত্রে, এবং প্রচারণার ধরনে হয়তো আমাদেরও যারা কম বেশি গিয়েছে কিছুটা পরিবর্তন দেখা গিয়েছে। কারণ আমি আগেই বলেছি যে আমরা কিন্তু নির্বাচন কেন্দ্রিক প্রচারণার চেয়েও আমরা সংস্কার কেন্দ্রিক প্রচারণার কথা, ব্যবস্থার পরিবর্তনের কথা বলতে গিয়ে আপনারা কোনো কোনো সময় অনেক বিতর্কিত ইস্যু তৈরি হয়েছে আপনাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের বিষয়ে। মানে এই আলোচনাগুলো আছে, আমি বলছি না আপনাদের অবস্থান সেই রকম, মানে সেটি কি আসলে মানুষের মাধ্যমে আপনারা প্রমাণ করতে পেরেছেন কিনা যে আমাদের মহান মুক্তিযুদ্ধের অবস্থান কোথায়, 24-এর অবস্থান কোথায়, এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতা আপনারা যেটা বলছিলেন যে 24-এর মধ্যে দিয়ে প্রতিফলিত হবে, মানে সেটি আপনারা করতে পেরেছেন সাকসেসফুলি? আপনি যদি দলীয় অবস্থানের কথা বলতে চান, আমার মনে হয় যে আপনি একটু স্টেটমেন্ট দেখাতে পারবেন আমাদের দলের কারো, এনসিপির, যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোনো কথা গেছে বা কোনো চিন্তা ভাবনা গেছে। কিন্তু যতটুকু বিতর্ক তৈরি হয়েছে, আমি মনে করি সেটাতে সরকারের একটা ব্যর্থতা আছে, এবং সরকারের ভিতরে কোনো না কোনো অংশ বারবার কিন্তু মুক্তিযুদ্ধ এবং 24-কে সামনাসামনি দেখানোর চেষ্টা করেছে। এটি পুরোপুরি আমি সরকারের দায় বলতে চাবো, এবং দেখবেন যে আমাদের দলের আমি এটাতে কোনো দায়ী মনে করি না। কারণ আমরা তো, আপনি যতই বলেন, আমরা তো কোনোভাবেই সরকারের অংশ না, এবং আমরা কিন্তু বারবার প্রতিবাদ করেছি। আমরা 24 এবং 71-কে আলাদা জায়গায় দেখিয়েছি, এবং 71 সবসময় আমাদের অনুপ্রেরণা, 24 আমাদের ছাত্রনেতৃত্বের যে জায়গাটা সরকারে আছে, তাদের দুইজনের যদি আপনি বক্তব্য দেখেন, তাদের বক্তব্যের মধ্যেও কিছু অমিল আছে। অমিল থাকতে পারে, কিন্তু তারা কি কখনো 71-কে প্রশ্নবিদ্ধ করে কোনো কথা বলেছেন সেটা কিন্তু আমার কোনোদিনই চোখে পড়েনি। আমার মনে হয় না যে আপনিও বলতে পারবেন। বরং মাহফুজ আলম কিন্তু বারবার বিভিন্ন তার ফেসবুকে স্ট্যাটাসগুলোতে 71-এর পক্ষে বলেই কিন্তু অনেক বিতর্কের সৃষ্টি করেছেন। বিতর্কটা হচ্ছে গিয়ে অন্য পক্ষের কাছ থেকে, যারা হচ্ছে গিয়ে 24 এবং 71-কে বিপরীতমুখী দেখানোর অনেকে চেষ্টা করেছে, তাদের কাছে কিন্তু মাহফুজ আলম বরং বিতর্কিত হয়েছেন। তো সেদিকে তো বলবো যে মাহফুজ আলম 71-এর পক্ষে ছিলেন, কিন্তু সরকারের ভিতরে কোনো না কোনো অংশ এটিকে প্রশ্রয় দিয়ে গেছে। এই যে বিভিন্ন আমরা দেখছি মুক্তিযুদ্ধের মোরাল ভাঙা থেকে শুরু করে, আপনি বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা আর মুক্তিযুদ্ধের মোরাল ভাঙার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে। এই পার্থক্যটা যদি বর্তমান বাংলাদেশে কেউ আমরা না বুঝি বা বুঝতে না চাই, সেটিকে তো আমাদের অবশ্যই মানে কঠোরভাবে, এবং এখান থেকে যে শব্দটার আবির্ভাব হয়েছে যে মবক্রেসি, আপনারা অনেক সময় এটি মানতেও রাজি না। অনেক নেতারা বলে যে সেরকম কিছু হয় নাই, বা যখন যেটি হয়েছে তার পেছনে প্রেক্ষাপট বলা হয় যে এটির কারণে হয়েছে। মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির জায়গায় যদি মাহবুবুর রহমান আপনার কাছে আসি, মানে সাম্প্রতিক সময় ইস্যু কিন্তু আছেই আমাদের নানান রকম, এবং মবক্রেসি শব্দটা খুব সরকার পছন্দ করে না, কিন্তু যেটি বিএনপির পক্ষ থেকেও যেটি বলা হয়, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বারবার বলেছেন যে 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর একটা চেষ্টা কিন্তু আছে, এবং নরদ যেটা বলতে যাচ্ছিলেন যে সরকারের এখানে একটা বড় ব্যর্থতা আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টা? আসলে এইখানেও বিষয়টির মধ্যে রাজনীতি আছে, তার কারণ যে একটা পরাজিত শক্তি 71-এর, যাদের কারণে বাংলাদেশের রাজাকার শব্দের উৎপত্তি, উদ্ভব। এই রাজাকার শব্দের কারণেই বাংলাদেশটা, আমি মনে করি এটি দীর্ঘ সময় এটি শুধু পিছিয়ে গেছে। তার কারণে রাজাকার শব্দকে তাদের উপজীব্য করেই
একটা ফ্যাসিস্ট তার দীর্ঘ সময়ের যে ক্ষমতা, এই একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছে যে আমাদের অবস্থানটা হলো রাজাকারের বিরুদ্ধে, জঙ্গির বিরুদ্ধে। তো এই কারণেই এই শব্দটির সাথে যে এখন 24 আর 71, এই দুটির একটি মিল খুঁজতে গেলে আপনাকে ওই রাজাকার শব্দে যেতে হবে, যে ওই রাজাকার শব্দটাকে মোছার জন্যে, ওইখান থেকে বেরিয়ে আসার জন্য এখন শুরু করেছে যে 24টাকে উপস্থাপন করা, 71-এর সমতুল্য করে বা 71-এর চাইতে আরও বেশি গ্রহণযোগ্য করে এটাকে কিভাবে আনা যায়। তো এখন এই সরকারের যেটি সবচাইতে, আমি কি বলবো, এটাকে ওইভাবে বলতে চাই না, বাট এই সরকার বুঝে হোক আর না বুঝে হোক, যেভাবেই হোক, তারা হয়তো মনে করেছে বিএনপি একটি বড় দল, তা আমরা 8 ছোট দলগুলোকে আমরা একটু প্রশ্রয় দিই, না হলে তারা তো একটা লেভেল প্লেইং একটা ফিল্ড দরকার, এটি মনে করেও যদি দিয়ে থাকে তবুও কাজটি ভালো করে নাই। তার কারণ যে দিনে দিনে ছোট দল, হ্যাঁ ছোট দল বলতে গেলে আপনি জামাতকেও তো অনেক বড় দল আপনি এর আগে বলেননি, এখন মাঠে আওয়ামী লীগ নাই জন্য আজকে জামাতকে আপনিও বড় দল বলছেন, বাট জামাতও তো সেই অর্থে অল্প সিট পায়, কয়টাই বা আসন পেয়েছে অতীতে, সেই অর্থে জামাতকে তো এখন আওয়ামী লীগ মাঠে নেয়, সুতরাং এখন জামাত বড় দল। তখন সেই অর্থে যদি বলি, তার নাম ধরেই বলতে হয় যে জামাতকেই প্রশ্রয় দেওয়ার জন্য বা এনসিপিকে আরো বেশি আগায়ে দেওয়ার জন্য এই সরকার তাদেরকে অনেকভাবে তাদেরকে সহায়তা করেছে। এবং এই সহায়তা জামাত এবং এনসিপি একটু আগে উনি যেটা বললেন যে এনসিপি সরকারের অংশ না, নাহিদ ইসলাম তো সেদিনও সরকারের অংশ ছিলেন, তো সেখান থেকে বের হয়ে এসে এনসিপি করলো, আমরা এগুলো নিয়ে কোনো তর্কে যেতে চাই না, কারণ বিএনপি খুবই লিবারেল একটা দল, এবং এই সরকারের প্রথম দিন থেকে বিএনপি কোনো জায়গাতে হস্তক্ষেপ করে সরকারকে মানে বিব্রত করার বা বিতর্কিত করার চেষ্টা করে, আমাদের অনলি ফোকাস হলো ইলেকশন। তো এখন আমরা সবাই জানি, আপনি মুখে বলি আর না বলি, দেশের মানুষ পর্যন্ত জানে যে এনসিপিকে সরকার আনুকূল্য দিয়েছে, জামাতকে দিয়েছে বা দিয়ে যাচ্ছে। তো এই মবক্রেসিটার উৎপত্তি তো ওই জায়গা থেকেই। আপনি যান মফস্বলে, থানাতে যান, ডিসি অফিসে যান, টিউনো অফিসে যান, গেলে আপনি দেখবেন যে তারা এই মবক্রেসিটাকে তারা খুব ভয় করে, যে এখানে কিছু একটা ঘটলেই এই গ্রুপগুলো গিয়ে সেখানে চাপ সৃষ্টি করে, তখন সেটি হতে পারে নৈতিক, হতে পারে অনৈতিক, তখন সেই চাপের কাছে তাদেরকে নত স্বীকার করতে হয়। এবং ধরেন যে বিশেষ করে যে জিনিসগুলো আমরা দেখেছি যে ফ্যাসিস্ট বিদায়ের পরে তাদের যে দোসর যেগুলো জেলা লেভেলে, থানা লেভেলে যেগুলো আছে, তো সেগুলোর ব্যাপারেও অনেক সময় দেখা গেছে যে মবক্রেসি সেখানে গিয়ে তাদের কাজে বাধা দিয়েছে, তাদেরকে ধরতে দিবে না, তাদের বাড়ি রেড দিতে দিবে না, তাদেরকে থানা থেকে ছেড়ে দিতে হবে না, এটা ভালো এটা মন্দ। এই যে বিষয়গুলো একটা আইন প্রশাসন যারা এটাকে ইমপ্লিমেন্ট করে তাদেরকে তো তাদের মতো করেই চলতে দিতে হবে, এবং তাদের কাজের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তার জন্য উপযুক্ত জায়গাতে গিয়ে সেটার অভিযোগ করার আছে, মাধ্যম আছে, কিন্তু সেগুলো বাদ দিয়ে এইখানে আমরা একটা জটলা করে সেই ক্ষেত্রে সরকারের দায় আপনি কতটা দেখেন? এই রাজনৈতিক দলগুলো যাদের কথা আপনি বললেন তাদের সদিচ্ছার কত অভাব আছে, যেহেতু তারা বলছে জনগণের, মানে এটা তো বলছি যে আপনি 24টাকে 71-এর মুখোমুখি দাঁড় করানোর যে অবস্থাটা, কেন? ওই যে রাজনীতি, যে আপনাকে রাজাকার শব্দ থেকে বেরিয়ে আসতে হবে, আপনাকে আরেকটা মুক্তিযুদ্ধকে এখানে স্ট্যাবলিশ করতে হবে 24 দিয়ে, এটা একটা রাজনীতি। এখানে সরকারের এখানে ইন্ধন না থাকলে বা সরকারের প্রশ্রয় না থাকলে এটি হতো না। এবারে আসেন আপনি যে এর আগে আমরা যে গণভোট নিয়ে আলোচনা করলাম, এই গণভোট আর একবার শুধু ব্যাক করে যায়, সেটি হলো যে ধরেন এই গণভোটের যে ক্যাম্পেইনটা শুরু হবে আগামীতে, তো সেই ক্যাম্পেইনটা কি হবে? সেই ক্যাম্পেইনটা যে ওনারা বা জামাতরা ওনারা গিয়ে কি বলবে, বাড়ি বাড়ি গিয়ে বলবে যে আপনারা গণভোটে হ্যার পক্ষে ভোট দেন, তার কারণ না দিলে কিন্তু বিএনপি কিন্তু আবার হয়ে যাবে, আওয়ামী লীগ হয়ে যাবে, কিন্তু বিএনপি স্বৈরতান্ত্রিক আচরণ নিবে। তবে এখানেও তারা বিএনপিকে নেগেটিভ ভাবে উপস্থাপন করার যে একটা মাধ্যম, একটা প্রজেক্ট, এটা তার একটা প্রজেক্ট। এই বিষয়গুলো আমরা বুঝি, আমরা জানি, কিন্তু আমরা এগুলো নিয়ে বিতর্ক করি না বা এগুলো নিয়ে আমরা বড় কোনো স্টেকে, অনেকে বলে বিএনপি উদাসীন, হ্যাঁ উদাসীন, কিন্তু বিএনপি এখানে উদাসীন না হয়ে তো এই ফাঁদে পা দিয়েও তো কোনো লাভ নেই, কারণ নির্বাচনটাকে পিছানোর জন্য, নির্বাচনটাকে বাধাগ্রস্ত করার জন্য তো নানা অপচেষ্টা চলছে। তো সেই চেষ্টাগুলো থেকে খুব সযত্নে এটাকে মেনটেন করে নির্বাচনটাকে ফোকাস করে এটাতে যাওয়াটাই তো আমাদের হলো আমাদের আসলে উচিত। আমরা সেটাকেই আমরা এটাকে আমরা নাভিদ নওরোজ সাহেব মাথা নাড়ছিলেন আর অনেকগুলো বিষয় হতে পারে, হয়তো অনেক ব্যাপারে হয়তো, তবে আমি চাই না, তবে উনাদের অবদান বা উনাদের অবস্থান কোনোটাকে খাটো করার কোনো সুযোগ আমাদের নাই বা আমরা চাইও না। বাট ওই যে 24-এর পরের যে উনাদের যে কর্মকাণ্ড, যে দিনে দিনে যে উনাদের যে কার্যকলাপ, উনাদের তো আরো এই যেটা উনাদের গ্রহণযোগ্যতা বাড়ার কথা ছিল, তো সেটা কেন পারলো না? প্রশ্ন করে দেখুন, নিজেদেরকে প্রশ্ন করে দেখুন, নিশ্চয়ই উত্তর পেয়ে যাবেন ওনারা। আপনি যদি জনগণের গ্রহণযোগ্যতার, মানে আমরা হয় কি যে এই আলোচনা তো আপনিও নিশ্চয়ই শুনেছেন যে জনগণ আসলে কতবার জনগণকেই আমরা ক্ষমতার মূল উৎস বলি, যেভাবেই বলি, এই সংবিধানের আলোকে বলি, কিন্তু জনগণ তো প্রতারিত হয়েছে বারংবার আসলে। মানে সেটি আবার নতুনদের কাছ থেকে যে স্বপ্ন, যেটি মাহবুবুর রহমানও অভিযোগটা
করছিলেন, আপনি মাথা নাড়ছিলেন, কি বলতে চাচ্ছেন? প্রথম কথা হচ্ছে যে এখানে রাজাকার শব্দ, জামায়াত এবং এনসিপি ভাই যেটিকে একটু মিলিয়ে ফেলছিলেন, এটাকে মেলানোর একদমই কোনো সুযোগ নেই। এক, দ্বিতীয় বিষয় হচ্ছে যে নাহিদ ইসলাম তো সরকার থেকে বের হয়ে এসে তারপরে উনি এনসিপিটা গঠন করেছেন। আপনি যদি ওইভাবে যোগসূত্র খোঁজার চেষ্টা করেন তাহলে এই সরকারের অনেক উপদেষ্টা আছে যারা একদম বিএনপির শীর্ষ নেতাদের খুবই ক্লোজ এবং তারা একসাথে এখনো আড্ডা দেয়, একসাথে ঘোরাফেরা করেন, গান করেন, এরকম অনেক ভিডিও আমরা সোশ্যাল মিডিয়াতেও দেখতে পেয়েছি, তারা বাসায় আড্ডা দিচ্ছেন। তো এইভাবে যদি চিন্তা করেন এই সরকার আসলে সবারই কোনো না কোনো একটা প্রভাব আছে বা তাদের সম্পর্ক আছে। উনি কিন্তু বের হয়ে এসেছেন, এটা আগে আরেকবার বলতে চাই, বের হয়ে এসেছেন এবং এনসিপি কে সরকার আলাদা করে উত্তর দিচ্ছে, এটা কিন্তু এনসিপির কারণে না, এটা কিন্তু এনসিপির কারণে না। ভাইয়ের লাস্ট লাইনটা উনি যেটা বললেন যে আমাদের অবস্থান বা আমাদের যে স্যাক্রিফাইস আছে বা কৃতিত্ব আছে এগুলোকে খাটো করার কোনো সুযোগ নেই, শুধুমাত্র এই কারণেই যে ছাত্র জনতার যে অভ্যুত্থানটা হয়েছে এবং তরুণরা তো এই অভ্যুত্থানের একটা অনেক বড় অংশ ছিল, এটা তো অস্বীকার করার উপায় নেই। সরকার শুধুমাত্র সেই কারণেই কিন্তু এনসিপি কে যতটুকু গুরুত্ব দিচ্ছে এই জন্যই শুধু, এবং এই ছোট দল বা বড় দলের ন্যারেটিভ এটিকে ফালানো যাবে না। কারণ হচ্ছে কি এনসিপি গঠন করা হচ্ছে তো এই যে তরুণ নেতৃত্বের মাধ্যমে যারা গণ অভ্যুত্থানে ছিলেন, শুধুমাত্র সেই কারণে হয়তো এনসিপি সরকারের কাছ থেকে কিছুটা গুরুত্ব পেয়েছে। কিন্তু এখানে যদি আপনি স্থানীয় সরকারের অফিসগুলোর কথা বলছিলেন ভাই, থানার কথা বলছিলেন, আমি তো স্থানীয় রাজনীতি করি, আমি কুমিল্লার রাজনীতি করি, কুমিল্লা অঞ্চলের দায়িত্বে আছি। তো স্থানীয় অফিসগুলোর কথা যদি বলেন, প্রতিটা অফিস কিন্তু এখন বিএনপির লোকজনের দখলেই আছে। আপনি থানার কথা বলেন, প্রতিটা থানায় কিন্তু এখন বিএনপির লোকজনের দখলে আছে। সেখানে কিন্তু এনসিপি এই যে ছোট দল, বিএনপির মতো আমাদের লোকবলও নাই যে আমাদের সেটা সম্ভব বা আমাদের ওই চিন্তাটাও নেই। কিন্তু আপনি যদি স্ট্রাকচারাল মানে ইয়াতে আসতে চান রাজনৈতিক দল হিসেবে, কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি যে দুই দলীয় কাঠামোতে যেভাবে রাজনীতি করেছে, এটাতে কিন্তু আওয়ামী লীগ বিএনপির মধ্যে খুব একটা পার্থক্য নেই। তাদের চিন্তাধারা পার্থক্য থাকতে পারে, সেটার জন্য বিএনপিকে আমরা সবসময় শ্রদ্ধাও করি, কিন্তু যে একটা পেট্রন ক্লায়েন্ট রিলেশনশিপ বা পলিটিক্স প্র্যাকটিস করার যে বাংলাদেশে একটা প্রেক্ষাপট, সেটাতে কিন্তু বিএনপির সাথে আওয়ামী লীগের খুব একটা পার্থক্য তারা এখন পর্যন্ত এস্টাবলিশ করতে পারেনি এবং স্থানীয় পর্যায়ে কিন্তু এখনো বিএনপির দখলই এই সবগুলো আছে। অবশ্যই না, এটা তো একদম বাস্তব অভিযোগ, কারণ আমরা তো স্থানীয় রাজনীতিগুলো করছি। স্পেস দিচ্ছে তো কোথায় স্পেসটা, স্পেসের না, স্পেসের তো আমি অভিযোগ করি নাই ভাই, আমি কিন্তু স্পেস পাচ্ছি না, আমরা যথেষ্ট ওনাদেরকে সহানুভূতির সাথে ওনাদের প্রত্যেকটা বিষয়কেই আমরা তো কোথাও তো আমরা কোনো জায়গায় খাটো করছি না, ওনার অবদানও না অবস্থানও না। কিন্তু বিষয়টা হয়ে গেছে যে আপনি যে মবক্রেসিটা বলছিলেন ওই জায়গাতে যদি যাই, আর যদি যে কথাগুলো আপনি একটু বিশ্লেষণ, উনি যে অভিযোগগুলো করলেন থানা পর্যায়ে পর্যন্ত, উনি যেটি বলছিলেন যে এখনো বিএনপি সব জায়গায় একটা না না না, এটা না, কথাটা ছিল মবক্রেসি নিয়ে, একটা মব ভায়োলেন্স নিয়ে কথা ছিল। আমাদের প্রভাব কোথাও আছে এই কথাটা তো আমরা বলছি না বা কখনোই বলবো না। বাট এখন হলো যে আমরা যদি যে কোনো জেলা, যে কোনো থানা, এখানে তো আমাদের তো স্ট্রাকচার আছে, আমাদের সেই স্ট্রাকচার পলিটিক্যাল অ্যাক্টিভিটিসটা করছে। বাট আমরা এখানে তো কোনো মব ভায়োলেন্স তো করছি না, প্রশ্নটা ছিল মব ভায়োলেন্স নিয়ে, সেটি করছি না। আর এমনি তো ধরেন কোনো কিছু না দেখে অদৃশ্যভাবে বলা যায় এখানে আমার প্রভাব বেশি, ওখানে আপনার প্রভাব বেশি, এটি তো আর যুক্তিসঙ্গত বিষয়। বিষয়টা হচ্ছে মব ভায়োলেন্সের বিষয় নিয়ে এনসিপি না ভাই, বিষয়টা হচ্ছে যে এনসিপি শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্র বাদে আর প্রতিটা জায়গায় কিন্তু এই মবক্রেসি বলেন বা মব তৈরি করার যে একটা বিষয়, সেটির কিন্তু বিরোধিতা এনসিপি বারবার করে এসেছে এবং আমরা আমাদের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের একদম পার্টির অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতি দেওয়া সবকিছুই কিন্তু আমরা করছি। এবং আপনি একদম সাম্প্রতিক ঘটনাও দেখবেন, আমরা কিন্তু এই যে বাউলদের নিয়ে যে একটা তথাকথিত তৌহিদি জনতার একটা ইস্যু ক্রিয়েট হলো, এখানেও কিন্তু আমাদের ন্যারেটিভটা পুরোটাই আমাদের বিপক্ষে যাওয়া সত্ত্বেও আমরা রিস্ক নিয়েও কিন্তু আমাদের পার্টির পেজ থেকে অফিসিয়ালি বিবৃতি দেওয়া হয়েছে যে আমরা আইনের শাসন চাই। আমরা এই মবক্রেসির মাধ্যমে যদি আবুল সরকার অপরাধ করেও থাকেন, আমরা রাষ্ট্র সেটি হ্যান্ডেল করবে, মব হ্যান্ডেল করবে। তো এটা কিন্তু আমরা প্রতিটা ঘটনাতেই করেছি, কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগ প্রতিরোধ করার ক্ষেত্রে তাও সেটি অনেক আগের কথা। তখনই শুধু আমরা এই মবক্রেসিকে একটা গণপ্রতিরোধ এটা বলার চেষ্টা করেছি বা সরকারও মাঝে মাঝে বলার চেষ্টা করেছেন, কিন্তু বিএনপিটি কেন করে নাই? বিএনপিটি না করে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছেন, সেটিও কিন্তু আমরা খুব বেশি দেখতে পাই। একদম স্থানীয় পর্যায়ে যদি দেখি কেন বিএনপি করে নাই, কারণ আমরা যে আওয়ামী লীগ নেতার বাসায় যে ছাত্র জনতা, এনসিপি কিন্তু না, ছাত্র জনতা ধরেন একটা আওয়ামী লীগ নেতার বাসা ঘেরাও দিয়েছে, তাকে বিচার করতে হবে, তার বিরুদ্ধে মামলা আছে, পুলিশ তাকে গ্রেফতার করছে না। কারণ আমাদের স্থানীয় পর্যায়ে অনেক জায়গায় দেখা গেছে বিএনপি নেতারা প্রশ্রয় দিয়ে রেখেছেন সেই আওয়ামী লীগ নেতাকে, যেন পুলিশ গ্রেফতার না করে, বা আওয়ামী লীগ নেতাদের যে অবৈধ সম্পদ সেটিকে তারা বিএনপি নেতাদের নামে ট্রান্সফার করেছে। এরকম অনেক অভিযোগ আছে, আপনারা খতিয়ে দেখলেই পাবেন। ইভেন আওয়ামী লীগ নেতাদের এই অভিযোগ তো যদি আপনি ছাত্র সংসদ নির্বাচনের জায়গায় দেখেন, ডাকসু, রাকসু, জাকসু সবগুলো, সেখানে তো অভিযোগ আছে যে পতিত যে সরকার, কি বলা যায়, নানা
সুতরাং সুযোগ সুবিধা দিয়ে এই ভোটে নির্বাচিত হয়েছে সেই রাজনৈতিক দল, এই অভিযোগও তো আছে। মানে আপনি ঢালাওভাবে বিএনপির কথা বলছেন, অন্যান্য না, এখন বিএনপি নিয়ে আলোচনা হচ্ছে, সেটা আমি তো বলি না যে অন্যান্য দল একদম দুধে দেওয়া তুলসী পাতা, সেটা আমরা কখনোই বলছি না। কারণ ওই যে গ্রহণযোগ্যতার কথা বলেন, আমাদের যেরকম গ্রহণযোগ্যতা করেছে, বিএনপির গ্রহণযোগ্যতা তো আমাদের 10 গুণ বেশি কমেছে। আপনি 5 অগস্টের পর বিএনপির যে আকাশচুম্বী জনপ্রিয়তা ছিল, গত 1 থেকে 1.5 বছরে বিএনপির আচরণ সারা দেশের মানুষ যে প্রত্যক্ষ করেছে, বিএনপি নিজেও এখন চিন্তিত তাদের জনপ্রিয়তা নিয়ে। এবং বিএনপি যদি 5 অগস্টের পরে নির্বাচন হতো, বিএনপি হয়তো আশা করছিল তারা 280 সিট পাবে। এখন বিএনপি নিজেও চিন্তিত যে তারা 200 সিট পাবে কিনা, সেটা আপনি তাদেরকেও প্রশ্ন করে দেখতে পারেন। জনপ্রিয়তা, এটাই বললাম যে এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট বলি বা রাজনৈতিক প্রেক্ষাপট বলি, রাজনৈতিক দল হিসেবে আসলে আমরা কেউই জনগণের সামনে ওই আশাটা দেখাতে পারিনি যে একটা আমূল পরিবর্তন। তো এটা সব দলেরই দায় আছে, এবং আমি যদি মনে করি যে এনসিপির দায় আছে 10 গুণ, সেখানে বিএনপির দায় 100 গুণ আছে। কারণ বিএনপি কিন্তু বড় রাজনৈতিক দল হিসেবে আমি মনে করি না যে তারা তাদের দায়িত্বশীলতার পরিচয় দেখাতে পেরেছে জনগণের সামনে। শেষ দিকে আমরা মাহবুবুর রহমান ডাবলু আপনার কাছে আসি, যে কনসিডারিং অল কনসিকুয়েন্সেস বা কনসিডারিং দ্য প্রেজেন্ট কনটেক্সট, একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশাই তো আপনার করি। সেই জায়গা থেকে ভুল ত্রুটি যদি বলেন, সেগুলো শুধরে কতটুকু নির্বাচনের দিকে আমরা যেতে পারবো, বিএনপির জায়গা থেকে যদি বলেন? আমরা শেষ 1-2 মিনিটে আছি। আসলে বড় দলের যে ভূমিকাগুলো নেওয়া দরকার, আমরা কিন্তু সেই ভূমিকার দিকেই এখনো পর্যন্ত রয়ে গেছি। আমরা এই ছোটোখাটো কোনো বিতর্ক নিয়ে বা কোনো তর্ক নিয়ে আমরা কোনো কিছু শুরু করতে চাই না। আমরা সবসময় চাই যে সব তর্কগুলো নিরসন হোক এবং সুন্দর মতো এই ট্রেনটি গণতন্ত্রের যে অভিযাত্রা, সেই অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যাক। এইখানে যেতে গেলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এখন এখানে নির্বাচনে বিএনপি যেহেতু বড় দল এবং জনপ্রিয় দল, এই জায়গাতে বিএনপিকে কতটা কোণঠাসা করা যায় তারই যে প্র্যাকটিসগুলো বিভিন্নভাবে চলছে, সেটি এই আলোচনা থেকে শুরু করে সর্ব জায়গায়, এটিও খুব একটা অস্বাভাবিক কোনো পরিস্থিতি না, এটা স্বাভাবিকই একটি রাজনীতির একটি অবস্থা। তবে আমরা 5ই আগস্টের পরে আমরা যে জিনিসটি আসলে আমরা অর্জন করেছি, আপনার কথা মনে হয় কিনা ছোট এক লাইনে বলবেন যে বিএনপি আপনার কথায় অন্যান্য অপরাপর যে রাজনৈতিক দলগুলো আছে তার থেকে বিএনপি কি একটু আইসোলেশনে আছে, আইসোলেটেড কিনা, নাকি ঐক্য একই রকম আছে? না, আসলে তো আমাদের যে রাজনীতির যে আমাদের যে প্রসেস, এই প্রসেসটা তো ওনাদের সাথে আমাদের মিলবে না। তাই কারণ আমরা একটা দীর্ঘ ধারাবাহিক একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা রাজনীতি করে এই জায়গাতে এসেছি। আমাদের প্যাটার্ন, আমাদের যে পলিসি, এই পলিসিগুলোর সঙ্গে তো ওনাদের কারো পলিসি মিলবে না। হয়তো বা আমাদের সাথে প্রতিদ্বন্দ্বী যে দলটি ছিল, বড় দল ছিল এক সময়, তাদের পলিসির সাথে হয়তো আমাদের পলিসিগুলো হয়তো দেখা গেছে যে অনেকটা ম্যাচ করে অনেক রাজনৈতিক কৌশলগুলোতে। এই জায়গা থেকে অনেক কিছুই হয়তো এটাই বলছিলাম যে আওয়ামী লীগ বিএনপি না, আমাকে যখন আওয়ামী লীগকে প্রতিপক্ষ হিসেবে নিতে হয়েছে, তখন তো আমাকে তো আমার কৌশলটা সেভাবেই নিতে হয়েছে। তো এখন যেহেতু এখানে আমাদের ওইরকম কোনো বড় প্রতিপক্ষ নাই, তো আপনিও কিন্তু বলেছেন যে আর্থসামাজিক যে পরিকাঠামো আমাদের, সেখান থেকে আসলে পরিবর্তন কোন